বন্ধুরা খুবই ইম্পর্টেন্স ভিডিও। যদি আপনি শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি নিয়ে থাকেন তো নিউ কামার্সদের জন্য আজকে যেই পয়েন্টসগুলি আমি আপনার সাথে শেয়ার করব এর মধ্যে প্রত্যেকটি পয়েন্টস আপনাকে ভালো করে ফলো করতে হবে, তা না হলে শেয়ার মার্কেট আপনাকে এমন পানিশ করবে যে আপনি সারা লাইফে কোনোদিনও শেয়ার মার্কেটের নাম পর্যন্ত নেবেন না এবং আপনি শেয়ার মার্কেটকে জুয়া বলতে বাধ্য হবেন। তো যেই পয়েন্টসগুলো বলবো এই প্রত্যেকটা পয়েন্টস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এর মধ্যে একটা পয়েন্টসও বাদ দিলে চলবে না, প্রত্যেকটা ইম্পর্টেন্স পয়েন্ট। তো এই যে পয়েন্টসগুলো আমি আপনার সাথে শেয়ার করব এই পয়েন্টসগুলি আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি, যেহেতু ভিডিওটি অনেক পুরনো সেই জন্য এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছায়নি, যেহেতু অনেকে ভিডিওটা দেখেননি সেই জন্য আমি ভিডিওটি আবার নতুন করে বানানোর জন্য উৎসাহী হলাম। কারণ যেহেতু অনেক নিউ কামার্স আমাকে কমেন্ট করছে, মানে আমি যেই ভিডিওটার অ্যানালাইসিস করে দিচ্ছি তারা আমাকে কমেন্টস করছে যে এই কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই। সেই জন্য একজন নিউ কামার্স যদি আপনি হয়ে থাকেন, আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার মার্কেটে 3 বছরের কম হয়ে থাকে, তাহলে আজকে আমি আপনার সাথে 5-7টা পয়েন্টস ডিসকাস করব। এই প্রত্যেকটা পয়েন্টস আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনার যে পোর্টফোলিওটা আপনি বানাবেন, মানে আপনি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, প্রত্যেকটা পয়েন্টস মাথায় রাখতে হবে। এর মধ্যে একটা পয়েন্টসে যদি মিস হয়ে যায় তাহলে আপনার পোর্টফোলিওতে লস হতে পারে এবং শেয়ার মার্কেটে আপনাকে এমন পানিশ আপনাকে শেয়ার মার্কেট করবে যে আপনি সারা লাইফে কোনোদিনও শেয়ার মার্কেটের নাম পর্যন্ত নেবেন না। তাই জন্য আমি ইম্পর্টেন্স ভিডিও হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব, একদম ছোট্ট ভিডিও, খুব সহজে আমি ভিডিওটি শেষ করে দেবো 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা পয়েন্ট শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং নিজের পোর্টফোলিওতে প্রত্যেকটা পয়েন্টসকে অ্যাপ্লাই করবেন, যাতে আপনার পোর্টফোলিও লং টাইমে আপনি প্রফিটে থাকতে পারেন, কোনোদিনও আপনার লস যাতে না হয়। আপনার যদি লসও হয় সেটাকে যাতে আপনি ভালো খুব সহজে সেটাকে রিকভার করতে পারেন। এই যদি প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি প্রফিটে আসতে পারবেন। নাম্বার 1, আপনার টোটাল পোর্টফোলিওর 5%-এর বেশি একবারে কোনো মতেই একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট করবেন না। আর সব থেকে বেশি আপনি ইনভেস্ট করবেন 10%। যত ভালোই অপরচুনিটি আসুক না কেন, যত বেশি গ্রোথ অপরচুনিটি থাকুক না, যত সস্তাতেই আপনি শেয়ারটি পান না কেন, 10%-এর বেশি কোনো মতেই একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট করা যাবে না। মনে করুন আপনার টোটাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট যদি 100 টাকা হয়, তাহলে 10 টাকার বেশি একটা পার্টিকুলার স্টকে কোনো মতেই ইনভেস্ট করবেন না। সেই ওই স্টকে যত বেশি গ্রোথ অপরচুনিটি থাকুক না কেন, যত কম সস্তাতেই আপনি স্টকটা পান না কেন, স্টকটি যত ভালোই হোক না কেন, আপনি 10%-এর বেশি কোনো মতেই একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট করবেন না। সব থেকে বেটার সাজেশন হচ্ছে একটা স্টকে আপনি যখন ইনভেস্ট করছেন তখন আপনার টোটাল পোর্টফোলিওর 5%-এর বেশি ওই স্টকে ইনভেস্ট করবেন না। তাতে কি হবে, মনে করুন আপনি 5% ইনভেস্ট করলেন এবং ইনভেস্ট করার পরে স্টকটি যদি 10% ডাউন চলে আসে, তাহলে আপনার কাছে যাতে আরও পয়সা থাকে ওই স্টকটিতে অ্যাভারেজ আউট করার জন্য। অ্যাভারেজ আউট করলে কি হবে, মনে করুন আপনি একটি স্টক 100 টাকায় কিনলেন এবং স্টকের প্রাইস যখন আরও নিচে চলে আসবে, আপনি তখন যদি ওই স্টকটিতে আরও কিছু সংখ্যক স্টক কেনেন, তাহলে আপনার অ্যাভারেজ যে বাইং কস্টটা সেটা অনেক কম হয়ে যাবে। এবং এটা সবসময় মাথায় রাখবেন যে অ্যাভারেজ করতে করতে এরকম অ্যাভারেজ কখনো করবেন না যাতে একটা পার্টিকুলার স্টকে আপনার টোটাল পোর্টফোলিও 10%-এর বেশি ইনভেস্টমেন্ট হয়ে যায়। মানে 10%-এর বেশি কোনো মতেই একটা স্টকে ইনভেস্ট করা যাবে না। কারণ কি, কারণ মনে করুন আপনি 10%-এর বেশি যদি কোনো একটি পার্টিকুলার স্টকে ইনভেস্ট করেন আর ওই স্টকটি যদি উপরে না যায় অথবা ওই স্টকটি যদি আপনার সিলেকশন কোনো মতে ভুল হয়ে যায়, তাহলে ওই স্টকটি যদি ডাউনে চলে আসে আপনার ওভারঅল পোর্টফোলিওর মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এবং যদি আপনি 5%-এর বেশি যদি ইনভেস্ট না করেন, তাহলে আপনার ওই স্টকটি যদি 0 হয়ে যায়, তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিওতে কোনো ফারাক আসবে না। ওই 5% আপনার বাকি যা 15টা বা 10টা স্টক থাকবে সেই স্টকটা খুব সহজে রিকভারি করে দেবে। সেই জন্য মনে রাখবেন সবসময়ের জন্য খুবই ইম্পর্টেন্স পয়েন্টস, 10%-এর বেশি কোনো মতেই কোনো স্টকে ইনভেস্ট করা যাবে না। নাম্বার 2, যদি আপনার ক্যাপিটাল 50 থেকে 60 হাজার টাকার কম হয়, মানে আপনার যদি টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 50 থেকে 60 হাজার টাকার কম হয়, তাহলে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে যাবেন না। এবং যদি আপনার এক্সপিরিয়েন্স 2 বছরের কম হয়, তাহলে ডাইরেক্ট স্টকের থেকে সব থেকে বেটার হবে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। কারণ আপনার পোর্টফোলিও যদি 50 হাজার টাকার কম হয়, তাহলে আপনি আপনার পোর্টফোলিওকে ভালোভাবে ডাইভার্সিফাই করতে পারবেন না। এতে আপনার রিস্ক অনেক বেশি হয়ে যাবে। আর আপনার যদি এক্সপিরিয়েন্স 2 বছরের কম থাকে, তাহলে আপনার স্টক সিলেকশনে ভুল হতে পারে, সেখানে আপনার রিস্ক অনেক বেড়ে যাবে। আর অপরদিকে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার ওই কম অ্যামাউন্টটাও অনেকগুলো স্টকের মধ্যে ডাইভার্সিফাই থাকবে এবং তাতে আপনার রিস্কটা অনেক বেশি কমে যাবে। যেরকম মনে করুন যদি আপনার টোটাল ক্যাপিটাল 100 টাকাও থাকে, 100 টাকা দিয়ে কিন্তু আপনি কোনো স্টক কিনতে পারবেন না, কোনো ভালো স্টক। যেরকম একটা রিলায়েন্সের স্টকের দাম 2500 টাকার কাছাকাছি, তাহলে আপনি 100 টাকা কিভাবে ইনভেস্ট করবেন?
আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুতে 100 টাকা ইনভেস্ট করতে পারেন, যেখানে মিউচুয়াল ফান্ডে এত ভালো অপরচুনিটি আছে, মানে আপনার শুধুমাত্র কেবলমাত্র 100 টাকাটা ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারবেন যদি আপনি একটা নিফটির প্ল্যান কিনে নেন। তার মানে আপনার ওই 100 টাকাটা ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিতে গেল। কিন্তু মনে করুন আপনি যদি 50,000 টাকা আপনি নিজে থেকে স্টক কিনতে যাচ্ছেন, তাহলে 50,000 টাকায় আপনি যদি 10টা স্টক কেনেন তাহলে 5,000 টাকা করে পাবেন, এবং ভালো ভালো স্টক হলে আপনি হয়তো একটা কি দুটো কোয়ান্টিটি কিনতে পারবেন। এবং আপনি যখন স্টকটা সেল করতে যাবেন তখন আপনার যা মানে যেই চার্জগুলো আমাদের কাটে, যেরকম ডিপি চার্জ কাটবে 15 টাকা। এবার মনে করুন আপনার যদি 50 টাকা, আমি একটা সাপোজ আইডিয়া করে বলছি, মনে করুন আপনি 50 টাকা প্রফিট করলেন, এবার সেখান থেকে যদি 15 টাকা যদি ডিপি চার্জ কেটে নেয় আর বাকি যা চার্জগুলো আছে ওই চার্জগুলো কাটার পর মনে করুন যদি 20 টাকা কেটে নেয়, তাহলে আপনার অনেকটা ওখানে লস হয়ে যাবে। মনে করুন আপনি যদি 50 টাকা প্রফিট করেন, 20 টাকা কিন্তু ওখান থেকে চলে যাবে। সেই জন্য সব থেকে বেটার হয় যদি আপনার ক্যাপিটাল 50,000 টাকার কম হয় তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আর যেখানে মিউচুয়াল ফান্ডে আপনি 100 টাকা থেকেও শুরু করতে পারবেন। যদি আপনারা মিউচুয়াল ফান্ডের উপর ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি মিউচুয়াল ফান্ডের উপরে একটা ইনডেপথ ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওটা মিউচুয়াল ফান্ডের A to Z আমি ডিসকাস করে দেবো। নাম্বার 3, আপনার পোর্টফোলিওতে কোনো মতেই কমপক্ষে 6টা স্টকের কম হওয়া উচিত নয় এবং 15টা স্টকের বেশি যাতে না হয়। কারণ কি, আপনি যদি মনে করুন যদি দুটো স্টকে ইনভেস্ট করলেন তাহলে আপনার যে ডাইভার্সিফিকেশনটা সেটা অনেক কম হয়ে যাবে, তাতে আপনার রিস্ক অনেক বেড়ে যাবে। আবার আপনি যদি মনে করুন 20টা 30টা 50টা স্টকে ইনভেস্ট করেন তাহলে আপনার ওভার ডাইভার্সিফাইড হয়ে যাবে, মানে আপনি ওভারঅল মার্কেটে ইনভেস্ট করে ফেলবেন। সেই জন্য কি হবে, আপনার রিটার্ন অনেক কমে যাবে, রিস্ক হয়তো অনেকটা কমে যাবে, কিন্তু ওরকম রিস্ক কমিয়ে লাভ নেই যেখানে আমার রিটার্নই ভালো আসবে না। সেই জন্য সব থেকে কম হচ্ছে গিয়ে 6টা, তার কমে ইনভেস্ট করবেন না, আর সব থেকে বেশি হচ্ছে 15টা, তার বেশি ইনভেস্ট করতে যাবেন না। আর যদি আপনি সুইং ট্রেডিং ভালোভাবে বোঝেন, যদি আপনার এক্সপিরিয়েন্স 3 বছর কমসে কম হয়ে থাকে, তাহলে আপনি 15টা 30টা পর্যন্ত নিতে পারেন। যেরকম আমার পোর্টফোলিওতে 25টার উপরে স্টক আছে, কারণ ওখানে কিছু কিছু আমার কোর পোর্টফোলিও, মানে সেগুলো আমি 10 বছরেও সেই শেয়ারগুলি বিক্রি করব না, এবং কিছু স্টক এরকম আছে যেগুলো 20% বা 50% রিটার্ন চলে আসলে আমি সেগুলো থেকে এক্সিট করে দেবো। সেটা আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, মানে কি আপনি 5টা বা 6টার কমে স্টকে ইনভেস্ট করবেন না, এবং সব থেকে বেশি হলে 15টার বেশি ইনভেস্ট করবেন না যদি আপনার এক্সপিরিয়েন্স 3 বছরের কম থাকে। নাম্বার 4, যদি আপনার এক্সপিরিয়েন্স কম করে 1.5 বছরের কম হয় তাহলে 70%-এর বেশি যাতে আপনার পোর্টফোলিওর পয়সাটা লার্জ ক্যাপ কোম্পানিতে থাকে। মানে স্মল ক্যাপ কোম্পানি অনেকে কি করে যে মার্কেটে নতুন এন্ট্রি নিয়ে নিউ কমার্সরা এই ভুলটা করে ফেলে যে তাদের পোর্টফোলিওর বেশিরভাগ অংশটাই তারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দিয়ে ভরিয়ে ফেলে। তাদের পোর্টফোলিওতে একটা সেফটির ব্যাপার থাকে সবসময়ের জন্য, কারণ আপনার ক্যাপিটাল যদি থাকে তাহলে মার্কেট আপনাকে অনেক সুযোগ দেবে, আপনি অনেক পয়সা কামাতে পারবেন। কিন্তু সেই জন্য যদি আপনার এক্সপিরিয়েন্স 1.5 বছরের কম হয়, কমসে কম 1.5 বছরের কম হয়, তাহলে যাতে আপনার টোটাল পোর্টফোলিও 70% পয়সা, কম করে 70% যাতে লার্জ ক্যাপ কোম্পানিতে এবং স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্টেড থাকে। নেক্সট, কোনো একটি স্টকে শুধুমাত্র প্রাইস 100 টাকা থেকে 50 টাকায় নেমে এসছে বলেই সেই কোম্পানিটা ইনভেস্ট করবেন, মানে সেই কোম্পানিটা সস্তা, এবং কোনো একটি স্টক 50 টাকা থেকে 100 টাকায় চলে গেছে মানে এই স্টকটা ওভার ভ্যালুড, এটা ভাবা কিন্তু খুব ভুল ডিসিশন হবে। কোনো একটি স্টকের প্রাইস যত কমই আসুক না কেন অথবা স্টকটি যতটাই নিচে পড়ুক না কেন, সেই স্টকটি কেনার আগে অবশ্যই কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে নেবেন। কোনো কোম্পানিতেই ফান্ডামেন্টাল চেক না করে কোনো মতেই ইনভেস্ট করা যাবে না। নেক্সট, নিউ কমার্সরা অনেক সময় এই ভুলটা করে থাকেন যে মনে করুন কোনো একটি ভালো সেক্টর তারা পেয়ে গেল, যেরকম কারেন্টলি যদি আমি সুগার সেক্টর নিয়ে আপনার সাথে আলোচনা করেছি, এবার অনেক বিগিনার ইনভেস্টর এই ভুলটা করে যে 4টে 5টা বা 10টা স্টক ওই একটা সেক্টর থেকে কিনে নিল, তারা মনে করলো যে কোনো না কোনোটা তো চলে যাবে। এটা কিন্তু বিশাল বড় ভুল ডিসিশন হবে, কারণ কোন সেক্টর কখন হাইকে চলবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সেই জন্য সবসময় মাথায় রাখবেন আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ওটা যাতে প্রত্যেকটা সেক্টরে ডাইভার্সিফাই থাকে। মানে আপনি সুগার সেক্টরে ইনভেস্ট করলেন, একটা কোম্পানি নিলেন, এবং আপনি স্টিলে একটা কোম্পানি নিলেন, আপনি আইটির একটা কোম্পানি নিলেন, আপনি ফার্মার একটা নিলেন, এরকম যাতে প্রত্যেকটা সেক্টরে যাতে আপনার ভাগ করা থাকে। হ্যাঁ, তবে কিছু কিছু সেক্টর এরকম থাকে যেই সেক্টরগুলো যদি খুব হিউজ পরিমাণে আমাদের রিটার্ন দিয়ে দেয় পিছনের বছরগুলিতে, মানে লাস্ট বছরগুলিতে, তাহলে সেই সেক্টরগুলিতে অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং যেই সেক্টরগুলিতে বেশি গ্রোথ অপরচুনিটি আছে, যেরকম কারেন্টে যদি দেখা যায় তাহলে সুগার সেক্টর অপরচুনিটি আছে এবং পেপার সেক্টরে অপরচুনিটি আছে, এবং নেক্সট যদি আপনি দেখেন তাহলে ব্যাংকিং সেক্টরে অনেক বড় অপরচুনিটি আছে। কিন্তু এই কারেন্ট সিচুয়েশনে অবশ্যই আপনাদের স্টিল সেক্টর
এবং আপনি আইটি সেক্টরকে অবশ্যই অ্যাভয়েড করুন, কারণ আইটি সেক্টর এবং স্টিল সেক্টর খুবই রিস্কি, কারণ রিসেন্টলি এই সেক্টর আমাদের অনেক বেশি হিউজ পরিমাণ রিটার্ন দিয়ে দিয়েছে এবং ওভার বাবেল জোনের মধ্যে অনেক স্টক আছে। একদম লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্স পয়েন্টস, যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি ইন্ট্রাডে ট্রেডিংকে অবশ্যই অ্যাভয়েড করুন এবং ফিউচার অ্যান্ড অপশান মানে F&Oকে আপনি অবশ্যই অ্যাভয়েড করুন। যদি আপনি বিগিনার হন এবং আপনার যদি এক্সপিরিয়েন্স কম থাকে, আপনার পুরো অ্যাকাউন্ট কিন্তু মাত্র 2 দিনের মধ্যে পুরো ফিনিশ হয়ে যাবে। সেই জন্য সবসময় মাথায় রাখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাজেশন দিই যে আপনারা ফিউচার অ্যান্ড অপশান এবং ইন্ট্রাডেকে অ্যাভয়েড করুন। কারেন্টলি যদি রিসেন্টলি এখনকার সময় বলা হয়, অনেক রকম ফ্রড কেস চলছে, অনেকে আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিনশট দিয়ে বিভিন্ন প্রফিট বোঝানোর চেষ্টা করছে যে তারা প্রত্যেক দিন 1 লাখ 2 লাখ এমনকি 10 লাখ পর্যন্ত ইনভেস্ট করছে, মানে প্রফিট করছে। যদি আপনি সেই চক্করে পড়েন তাহলে কিন্তু আপনি কিন্তু এক্সপিরিয়েন্স নেই। একটা কথা মাথায় রাখবেন, ইন্ডিয়ান স্টক মার্কেটে, ওভারঅল ওয়ার্ল্ডের স্টক মার্কেটে মাত্র 1% লোক তারা কিন্তু সাকসেসফুল হয়। তো আপনি যদি সেই 1%-এর মধ্যে আসতে চান তাহলে 99% লোক যেই ভুলগুলো করছে, আপনাকে সবার আগে সেই ভুলগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি একবার সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে এমনি আপনার সাকসেসফুলের রেটটা অনেক বেড়ে যাবে। সেই জন্য আপনি ফিউচার অ্যান্ড অপশনকে অ্যাভয়েড করুন এবং ইন্টারডে ট্রেডিংকে অ্যাভয়েড করুন, তাহলে আপনার বাঁচার চান্স অনেক বেশি হবে। আপনি মাথায় রাখবেন, আপনি যদি লম্বা রেসের ঘোড়া হতে চান তাহলে আপনার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। কিন্তু আপনি যদি ফিউচার অ্যান্ড অপশন অথবা ইন্টারডে করে আপনার মেন ক্যাপিটালটা যদি হার্ড আর্ন মানিকে বার্ন করে ফেলেন তাহলে কিন্তু আপনার সাকসেস রেট এমনিই কমে গেল, কারণ আপনি মার্কেটে টিকতেই পারবেন না। সেই জন্য মার্কেটে লং টার্মের ঘোড়া হওয়ার জন্য আপনাকে ইন্টারডে এবং ফিউচার অ্যান্ড অপশনকে অ্যাভয়েড করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় এই ভিডিও থেকে আপনাদের কিছু মানে এক্সট্রা অর্ডিনারি নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওতে আপনাদের যদি কোনো রকমের স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো রকমের কোয়ারি থাকে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট রিড করি এবং সেই কমেন্টসগুলিকে আমি অ্যাপ্লাই পর্যন্ত দিই। এমনকি কেউ যদি আমাকে স্টক রিকমেন্ড করে, কোনো স্টক দেখতে বলে, আমি সেটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চেক করেও তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যতদূর পর্যন্ত আমার দ্বারা সম্ভব হয় আমি সেটা চেষ্টা করি। অবশ্যই মাথায় রাখবেন, কারেন্ট মার্কেট সিচুয়েশন কিন্তু খুব টাফ। এই 2022 থেকে 2023-এর শুরুটা কিন্তু একটা ইম্পর্টেন্স টাইম। যদি আপনি শুরুতেই ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে লম্বা টাইমের জন্য থাকতে পারবেন না। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনি শেয়ার মার্কেটে লম্বা রেসের ঘোড়া হতে চান, আপনাকে আগে স্টক মার্কেটে লম্বা টাইমের জন্য থাকতে হবে, তাহলে আপনার সাকসেস রেট বাড়ে। আর কারেন্ট মার্কেট সিচুয়েশনে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে মার্কেট একদিনে হঠাৎ করে 2% উপরে উঠছে এবং কোনো দিন হঠাৎ করে 2% বা 3% পর্যন্ত ডাউন হচ্ছে। এই যে মার্কেট হঠাৎ করে উপরের দিকে উঠছে, এটার মেন কারণ হচ্ছে মার্কেটের শর্ট কভারিং হচ্ছে। মানে যারা মার্কেটকে আগে থেকে শর্ট করে রেখেছে তারা কিন্তু এখন শর্টটাকে এক্সিট করছে, মানে তারা কিন্তু আবার নতুন করে বাই করছে। সেই জন্য হঠাৎ করে মার্কেট উপরে উঠছে এবং আবার কিন্তু তারা সেখান থেকে মার্কেটকে শর্ট করবে। তো সেই চক্করে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। মার্কেট একদিন 2% বা 2.5% বেড়েছে, এর মানে কিন্তু এটা না যে মার্কেট এখান থেকে রিকভারি করে উপরের দিকে যাবে। মার্কেট এখান থেকে ফল হতে পারে। এই যে হঠাৎ করে যে 2% আপসাইড যাচ্ছে, এটা মার্কেটের শর্ট রিকভারি হচ্ছে বলে সেই কারণে হচ্ছে। তো এই ভুলগুলো করবেন না। এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। বাই বাই, সাইন আউট।